তাকে বাঁচাতে পারি নাই, তার গায়ে পুরো ঝাঁঝরা করে দিয়েছে, তার মাথার এইখান দিয়ে রক্ত বইছে। আমি সাইডে দাঁড়িয়ে দেখেছি। একদম আমার ছোট ভাই আবু সাইদ, যারা পাড়াপত্তি বসে আছেন, আপনারা সবাই ওরা চেনেন। ও একজন ভালো মেধাবী আবু সাইদের ভাই জানাজার আগে বলছিলেন কারো কোনো পাওনা থাকলে যোগাযোগ করতে। সারা জীবন দারিদ্র্যের সাথে যুদ্ধ করেছে ছেলেটা। টিউশনি করে চলত, বাসায় টাকা দিত কেন যেন ওর কালকের বুক চিতিয়ে দাঁড়ানোর দৃশ্যটার চাইতে পেটে ক্ষুধা নিয়ে টিউশনি করতে হেঁটে যাওয়ার দৃশ্য কল্পনা করে আবেগ সামলাতে বেশি বেগ পেতে হচ্ছে। ওর মতো ছেলেরা নিজের জন্য কিছু রাখতে শেখে না। কোনো শখ মেটানোর আগে বাবা মায়ের মুখ চোখে ভাসে, পারে না দুটো টাকা নিজের পেছনে খরচ করতে। ওদের একাকী কান্নার অনেক কারণ থাকে, অনেক না পাওয়া থাকে, অনেক অপমানের স্মৃতি থাকে, জেদ থাকে, অভিমান থাকে। সবচেয়ে আপন বন্ধুর সাথেও ওরা কখনো সেসব বলতে পারে না, বলতে চায় ও না। ওদের অশ্রুঘামের পরিমাণ দেশ থেকে পাচার হওয়া টাকার সমানুপাতে বাড়ে। মাস শেষে পাওয়া 1000 টাকার নোটটার দাম কমে প্রতিদিন, মেসের বাজার আর মায়ের ওষুধের দাম শুনে ওদের মন অক্ষমতায় কুঁকড়ে যায়। রংপুর, তার আবার কোনো এক ছোট গ্রাম, তার চাইতেও অনেক ছোট ওর পরিবার, যাদের কাছে রোকেয়া ভার্সিটি অনেক দূরের পথ। ও কতটুকুই বা পৃথিবী দেখেছে? সরকারি কর্মকর্তাদের পাজেরো স্পোর্টস গাড়ি দেখে হয়তো ভাবত ওই গাড়িতে চড়তে পারলে বোধহয় জীবনের হিসাব মিলে যাবে। বোনকে বলতো বিসিএস অফিসার হবে, কাল কাঁদতে কাঁদতে বলছিল ওর মূর্খ বোন। ওদের স্বপ্নের পরিধিও তো নির্ধারণ করে দেয়া, সীমা বেঁধে দেয়া। 2-3 হাজার টাকার জন্য সারা মাস কষ্ট করার পর ছেলেটা যখন দেখত কোনো এক সরকারি কর্মকর্তার ওর বয়সী ছেলে দেশ লুটপাটের টাকা দিয়ে কোটি টাকার স্পোর্টস কার নিয়ে ড্রিফট করে বেড়াচ্ছে, কতটুকু কষ্ট, জেদ আর রাগ জন্মাত তা আন্দাজ করা কঠিন। ওর মতো আদর্শবাদী প্রতিবাদী সংগ্রামী ছেলেগুলা এই বয়সে ভাবে আমি একাই লড়ব, একাই পারব। রাত জেগে না খেয়ে পড়াশোনা করে মেধা দিয়ে নিজের অবস্থান গড়ে নিব, বাবা মাকে ভালো রাখব, দেশ বদলে দিব। কিন্তু প্রবল আত্মবিশ্বাস আর সংকল্প নিয়ে এতদূর আসার পর হঠাৎ যখন দেখে সব কিছুই কেড়ে নেওয়া হচ্ছে, এমনকি চেষ্টা করার সামর্থ্যটুকু, তখন আর কোনো পথ না চেনা, বিশাল পৃথিবীর আর কিছু না জানা ছেলেটার পিঠ দেয়ালে ঠেকে যায়। ভাবে অশ্রু আর ঘাম তো সারা জীবনই ঝরেছে, এবার না হয় রক্তই ঝরবে, তবু যদি ক্ষোভ মেটে, তবু যদি কিছু বদলায়। কিন্তু তারপর রক্তের সাথে সাথে প্রচণ্ড অবিশ্বাস নিয়ে দেখে জীবনটাও নিয়ে নেওয়া হচ্ছে। তবু পাওনা মেটে না। সাদা কাপড় জড়ায় শুয়ে জানাজার আগে শুনে ভাই বলতেছে কারো কোনো পাওনা থাকলে যোগাযোগ কইরেন। আবু সাইদদের সংগ্রামটা সবসময় জারি ছিল, আছে, থাকবে। রাষ্ট্র, সমাজ, অর্থনীতি নামের শোষণ আর নিয়ন্ত্রণের যন্ত্রগুলোর ব্যাপারে ওর সহযোদ্ধারা সচেতন হবে। পাইক পেয়াদা হুকুমবরদারদের লেয়ারটা ভাঙাই যদি এত কঠিন হয়, তাহলে প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থা পরিবর্তন কতটা কঠিন হবে, কতটা ত্যাগ স্বীকার করতে হবে ভবিষ্যতে তা নিয়ে ভাবতে শিখবে। আমরা সবাই শিখুব ইনশা আল্লাহ। এইটাই আবু সাইদের পাওনা আমাদের কাছে। আর আমাদের কাছে ওর সব পাওনা তো ও মিটিয়ে গেছে সাহস আর অনুপ্রেরণার মতো অমূল্য মুদ্রা দিয়ে। জীবনে যা পেয়েছে তার সহস্র গুণ দিয়ে গেছে, ঋণী করে গেছে চিরদিনের জন্য। আমার ছোট ভাই আবু সাইদ, যারা পাড়াপত্তি বসে আছেন, আপনারা সবাই ওরা চেনেন। ও একজন ভালো মেধাবী ছাত্র ছিল, সে এখন আমাদের মাঝে নেই। আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কিরকম অসল পরিবার। সেই পরিবার থেকে আমিও মেধাবী ছাত্র ছিলাম। আমার স্যার আজহার স্যার বলে গেল যে আবু হোসেনও ভালো বৃত্তি পাইছিল আমার প্রাইমারি থেকে, কিন্তু আমি পরিবারের অভাবনাটনের কারণে আমি লেখাপড়া করতে পারিনি। আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল, সে নিজের ইচ্ছায়, অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে। আমাদের মতো ফ্যামিলি থেকে রোকেয়া ভার্সিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের কাছে অনেকটা দুঃসাধ্য ব্যাপার। সে 2010 সালে প্রাইমারি পাস করে জাফরপাড়া থেকে, তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় খালাসি উচ্চ বিদ্যালয়ে, সেখান থেকে এসএসসি পাস করে এ ক্লাস পেয়ে। তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে, সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাস করার পর তারপর তার সংগ্রামী জীবন শুরু হয়। তার আগেও অনেক সংগ্রাম করছে। বাবা অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ার কারণে ওর লেখাপড়ার খরচ ঠিক মতো দিতে পারে নাই। সে টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাইছে। তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর, নিজের চেষ্টায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয়, কিন্তু সে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই
তুই এখন কি করবি, গ্যাপ দিবি না নিয়ে আসলে ভর্তি হবি? কয়েক না ভাই আমি আরেকবার চেষ্টা করে দেখো। তারপরে চেষ্টা করে পরের পাস পাইলো, রোকেয়াতে পাইছে এবং ইয়াতে পাইছে, ওই আরেক জায়গায় পাইছিল, ওটা আমার মনে নেই সঠিক। তারপরে বললাম হোক, বাড়ির কাছে আছে রোকেয়া, ওখানেই ভর্তি হোক। তারপরে টিউশনি করে করে লেখাপড়া চালায় এবার তার ফাইনাল পরীক্ষা দিছে। পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কিরকম হয়েছে, তো কয় যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে 2 নম্বরে, আমার তো একটা মেয়ে বেশি আছে। এবার ফাইনাল পরীক্ষাটা দিচ্ছি, রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টটা চলে আসবে। সে একজন গরিব সব মেধাবী ছাত্র আসছিল, সে আসছিল অন্যায় প্রতিবাদকারী, সে আন্দোলন করছে, ঠিক আছে, সে একাই করে নাই, তার সাথে তার যারা সহপাঠী ছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল। কিন্তু আমার ভাইরে নির্মমভাবে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার ভাইরে। অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল, সবাই আন্দোলন করছে, আমার ভাইরে গুলি করে মারা হয়েছে। আমি এটার বিশ্বাস চাই। আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন। আর যদি কারো পাওনাবাদী থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমি চাই, আমার ভাই মারা গেছে, সারা দেশব্যাপী তোলপাড় হয়ে গেছে, আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলনটা সফল হয়। আর একটা মায়ের বুক যেন খালি না হয়। আমার আদরের ছেলে ভাই, আমার